সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বেশি গুরুত্ব আরোপ করা দরকার ছিল যদি আমরা ওইভাবে জিনিসটাকে উপস্থাপন করতে পারি। যাই হোক, আমার মনে হয় একটু যদি জায়গা দেন, যারা পিছনে আছে তাদের একটু জায়গা দেন, সবাই একটু সমান করে আমরা ভাগ করি। সবাই এটা রেকর্ড করতে চাচ্ছে, সবাই করি আমরা। আপনারা ইতিমধ্যেই আমাদের সম্মানিত অতিথিদের বক্তব্য শুনেছেন। বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা অনুযায়ী আমি আসলে প্রথমে একটা বিষয় ব্যক্তিগত কৈফিয়ত দিয়ে যেতে চাই। প্লিজ একটু শুনেন। আপনি একটু কষ্ট করেন, সবাই। আমি ব্যক্তিগত কৈফিয়ত দিতে চাই এই কারণে যে আমাকে প্রথম উপস্থাপন করা হয়েছিল আমি আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের 35 বছরের সহকর্মী। বক্তব্যে বা এই উপস্থাপনার মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু আমি নিজে ব্যক্তিগত কৈফিয়ত দিতে চাচ্ছি এই কারণে আমাদের গত 30-35 বছরের যে আমাদের সামাজিক কাঠামো, রাজনৈতিক কাঠামোর যে পরিবর্তনগুলো হয়েছে, মানে এটাও যেন কেউ মনে না করেন যে না এই লোক তো 35 বছরে আসিল, ওনার সাথে না জানি ওনার সাথে কেমন সম্পর্ক, আচ্ছা দেখি ওনার সাথে একটু খাতির থাকলে কেমন হয়। বিষয়টা কিন্তু বাস্তবে সেরকম না। ব্যক্তিগতভাবে আমি প্রফেসর ইউনূসের সাথে আমার প্রায় 35 বছরেরও বেশি। আমি চাকরি শুরু করেছি 35 বছর আগে, কিন্তু তারও আগে যখন আমি ইউনিভার্সিটিতে পড়েছি তখন কেবল গ্রামীণ ব্যাংকটা শুরু হয়ে কাজ শুরু করেছিল। কাজের সুবাদেই প্রফেসর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতেন এবং আমরা তাকে অনুরোধ করতাম বিভিন্ন সেমিনার আয়োজন করে আমাদের এই সমস্ত ওনার কর্মসূচিগুলো জানার জন্য। সেই হিসাবে আমার সম্পর্কটা প্রায় 40 বছর। যাই হোক, আমি এই প্রসঙ্গগুলোতে যেতে চাচ্ছি না এই জন্যই, কিন্তু আমার একটা মানে ওনার একটা ছায়া আমার ব্যক্তি জীবন, আমার অভিজ্ঞতার উপর পড়েছে। সেটা হলো আজকে যে আমরা এই বিষয়টার উপর নিয়ে আমরা আলোকপাত করছি যে আমাদের দক্ষতা উন্নয়ন। উনি ওনার এই যে গ্রামীণ ব্যাংক, আজকে বলা হয় যে উনি প্রায় 54টা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এটা সংবাদপত্র মাধ্যমে আপনারা জানেন। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু উনি পূর্ব পরিকল্পিত ভাবে একটা একটা করে গড়ে তোলেন এবং ওখানে কার দক্ষতা কিভাবে হবে এইভাবে নির্ধারণ করে প্ল্যান করে করেন। এখানে ওনার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা সৎ ছিল, যেটা আমাদের অ্যাডভোকেট ভাই বলে গেছেন যে খালি দক্ষতা হলেই হবে না, আমাদের উদ্দেশ্যটা সৎ হতে হবে এবং উদ্দেশ্য সৎ থাকলে আমরা অনেক কিছুই করতে পারি এবং আমাদের যদি দেশপ্রেম থাকে তাহলে আমরা সেটা আরো ভালোভাবে করতে পারি। আমরা যখন গ্রামীণ ব্যাংকের প্রথম কাজ শুরু করেছিলাম, এই দক্ষতার বিষয়ে উনি একটা কথা বলতেন আমাদের, যে ওটা যখন যাবে গরিব মানুষের কাছে, একটা গরিব মানুষ মানে একটা মাটির ঢেলার, ওটা এখান থেকে ওখানে নিয়ে গেলে যা হয় সেরকম। তুমি যদি এটাকে প্রশিক্ষণ দিতে পারো, তুমি একটা মাটির ঢেলাকে পানি দিয়ে গুলে কুমোর যেভাবে হাড়ি বানায়, আবার একই জিনিস দিয়ে আবার সে সুন্দর করে একটা বালতি বানাতে পারে বা একটা বদনা বানাতে পারে বা একটা পাতিল বানাতে পারে, একটা কলস বানাতে পারে। এখানে তুমি ওই ব্যক্তিকে যাকে তুমি এই গ্রামীণ ব্যাংকের সাথে সম্পৃক্ত করবে তাকে প্রশিক্ষণ দিবা এবং প্রশিক্ষণ দিয়ে সে তার মেধা এবং দক্ষতাটাকে যাতে ডেভেলপ করতে পারে
সেই বিষয়ে কাজে তুমি এবং তার কোন দিকে ঝোঁক বেশি, আগ্রহ বেশি, সেই দিকটা তুমি ব্যবহার করে তাকে তার বাস্তব জীবনে ছেড়ে দেওয়া। দেখবা সে নিজেই তার কর্মসংস্থান, তার ভবিষ্যৎ উন্নয়নের পথগুলো সে সৃষ্টি করে নেবে। এটা প্রায় 40 বছর আগের ঘটনার কথা আমি বলছি, বা তারও আগে। গ্রামীণ ব্যাংক আজ থেকে 48 বছর আগে শুরু হয়েছিল, আপনারা জানেন। সেটা জুবরা গ্রামে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে জুবরা গ্রামে 1973 সালে। যাই হোক, এর পরবর্তী পর্যায়ে যে দক্ষতাগুলো নিয়ে আমরা কথা আমাদের জীবন দিয়ে ঘটে গেছে, গ্রামীণ ব্যাংকের ফার্স্ট সিস্টার অর্গানাইজেশন গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন কাজ শুরু করে। প্রফেসর এটা 85 সালে শুরু করে। প্রফেসর একটা বিষয় হলো যে উনি একদিক দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখা গেল যে কোনো একটা বিষয় সমস্যা, উনি ওই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে ক্রমাগত ভাবতেন এবং আমাদের বলতেন যে তোমরা এটাকে ক্রমাগত ভাবতে থাকো, এটার সমাধানটা করতে। যদি সমাধান তুমি একটা বের করতে পারো, এখানে যদি তুমি সফল হও, তাহলে অবশ্যই আমরা তোমাকে দুটো পুরস্কার, যদি ব্যর্থ হও তো তোমাকে আমি পুরস্কার, কিন্তু আমি দেখব তোমার আন্তরিকতা আছে কিনা, কাজটা তুমি নিজে দুটা বেতন পাওয়ার জন্য কাজটা করতেছো, না তোমার মেধা, তোমার দক্ষতা খাটিয়ে ওই কাজটা তুমি করার জন্য চেষ্টা করতেছো কিনা সেটা আমি যদি দেখি তুমি ব্যর্থ হইছো কিন্তু তুমি প্রচুর চেষ্টা করেছো, তাহলে অবশ্যই আমি তোমাকে পুরস্কৃত করব। আমি একটা ছোট উদাহরণ দিই। 85 সালে সরকার একটা পরিত্যক্ত জলাশয় নিমগাছি মৎস্য কামার এটা চালাতে পারছিল না। প্রফেসর ইউনূসকে বললো যে এটা আপনি চালান। আমার তো এই কাজের কোনো অভিজ্ঞতা নাই, আপনারা কি বলেন? না ঠিক আছে। আপনার শেষে একটা সিদ্ধান্ত হলো যে 783টা পুকুর, যেটা পাবনা, সিরাজগঞ্জ এবং ওই অঞ্চলের মধ্যে, এটা সেই পাল রাজাদের আমলের প্রায় 400 বছর বা তারও আগে সেই খনন করা হয়েছিল তাদের হাতিগুলোকে গোসল করানোর জন্য। সেই পুকুরগুলো এখন ভরাট হয়ে আছে, সেটা সরকার পরিচালনা করতে পারছে। তো উনি ওইখানে এই সমস্ত আমাদের মতো সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণদের সেখানে পাঠিয়ে দিয়ে সরকার ওখান থেকে চলে আসলো। এখন আমাদের ছেলেরা সেখানে রেণুগুনা উৎপাদন কাজ শুরু করবে। এখন রেণুগুনা উৎপাদন করবে, সে তো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং থেকে পাশ করে গেছে, সে রেণুগুনা কিভাবে উৎপাদন করবে? তার তো এই বিষয়ে কোনো প্রশিক্ষণ নাই, তার দক্ষতা কিভাবে সে এখানে খাটাবে? একটা জিনিস, দক্ষতাটা সে এই জন্যই খাটাতে পেরেছিল এবং সেটা ডেভেলপ করেছিল, তার সবচেয়ে বড় একটা নৈতিক ভিত্তি ছিল যেটার পিছনে প্রফেসর আছে। আমি যদি ব্যর্থ হই, আমার চেষ্টা যদি ঠিক থাকে, যেটা আমরাকে বলি ঈমান যদি আমার শক্ত থাকে, নিয়ত যদি সঠিক হয়, ইনশাআল্লাহ আমরা এটা করতে পারব। তো দেখা গেল যে সমস্ত অ্যাকাউন্টিং থেকে পাশ করা ছেলেরা গেছে, তারাও সেখানে রেণু থেকে পুনা উৎপাদন কাজ শুরু করলো এবং 85 সালে একক কোন প্রতিষ্ঠান হিসাবে 6 কোটি পুনা উৎপাদন করলো। এটা বাংলাদেশের একক কোন প্রতিষ্ঠান হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন ছিল সেই সময়টা। এটা ধরেন 85 সাল, মানে আজ থেকে প্রায় 39 বছর আগে। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা এই যে দক্ষতাটা, সেটার একটা বড় মাপকাঠি হলো যে আন্তরিকতা এবং সদিচ্ছা। তো এরকম ভাবে ওনার প্রত্যেকটা এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান করেছে। আমি আমার কথা একটু বলে যাই, আমি বলা হয়েছে আমি ফ্রেন্ডস অফ গ্রামীণের, এটা ঠিক যে আমি ফ্রেন্ডস অফ গ্রামীণ, মানে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড সংগঠন। এটা 2011 সালে যখন প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হলো, তখন সারা বিশ্বে এই গ্রামীণের পক্ষে লোকজন নেমে গেল। আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন এটা প্রদান করেন এবং ওই সময়ে বিশ্বের বিখ্যাত ব্যক্তিরা এইটা
এই প্রতিষ্ঠানটা দাঁড় করালেন এবং আমরা বাংলাদেশে যারা কাজ করেছি, আমার চেয়ারপারসন ছিলেন প্রফেসর সালমা খান, যিনি 2006 সালে এসডিজির সমন্বয়ক ছিলেন বাংলাদেশে, আর আমি সদস্য সচিব ছিলাম এবং সেই হিসেবে অদ্যবধি কাজ আমরা করে যাচ্ছি। কিন্তু আপা এর মধ্যেই মারা গেছে, তখন আমরা এখনো শূন্য রাখছি, কিন্তু কাজ আমরা করে যাচ্ছি। সমর্থন দেওয়াটা কি সমর্থন দেব? আমরা যে প্রচলিত রাজনৈতিক ভঙ্গিগুলো আছে সেই রকম শূন্য সমর্থন, আমরা সৎ এবং সদিচ্ছার পক্ষে সবসময় ছিলাম, এখনো আছে সেই হিসাবে। তো আমরা যে কথাটা প্রাসঙ্গিকভাবে বলছিলাম যে দক্ষতার উন্নয়ন, আমি যখন ফার্স্ট গ্রামীণ ব্যাংকের সেকেন্ড লার্জেস্ট সিস্টার অর্গানাইজেশন গ্রামীণ কৃষি ফাউন্ডেশন গঠিত হয়, তখন এইটারও একটা মজার ইতিহাস। সেই এখানেও দক্ষতার বিষয়টা আসবে, প্রাসঙ্গিকতা আসবে, এজন্যই আমি বললাম। সেইখানে দেখা গেল যে এসএফডি, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট, বাংলাদেশের উত্তরাঞ্চলে 1500 ডিপটিবল স্থাপন করার টাকা সরকার, বাংলাদেশ সরকার সে এরশাদের 1986 সালে। কিন্তু বাংলাদেশ সরকার এই ফান্ডটা ব্যবহার করতে পারতেছে না। কেন? ওই যে বিএডিসির মাধ্যমে যাচ্ছে, কিন্তু ওখানে ডিপটিবল বসাইতে গেলে গ্রামে গ্রামে কুঞ্জন, আমার এখানে বসাও, ও বলতেছে আমার এখানে বসাও, আবার সমিতি করতে হয়, সমিতি করলে আবার বিএডিসির লোকজন এখানে আবার বলতেছে যে আমাদের কিছু টাকা পয়সা দিতে হবে, তাহলে তোমার জায়গায় বসাই দেবো, ও বলতেছে আমারে কিছু দাও, তোমার জায়গায় বসাই দেবো, এইভাবে আর কাজগুলো আগায়। এই ফান্ডটা যখন ফেরত চলে যাচ্ছিল, তখন সবটা সৌদি এসএফডি ফান্ডের সৌদির প্রতিনিধি যারা আসলো, তারা বললো যে আমরা এটা নিয়ে যাব। তো সরকার তখন প্রফেসর ইউনূসকে দেখাই দিল। প্রফেসর ইউনূস ইতিমধ্যেই টাঙ্গাইলের কিছু পরিত্যক্ত ডিপটিবল ভূমিহীন মানুষের দিয়া কাজে লাগাচ্ছিল, সেইটার একটা উদাহরণ থেকে উনি ওনাকে দেওয়া হলো। উনি বললেন যে ঠিক আছে, আমি তো আসলে এই ধরনের ইয়ে না, আমরা চাই আপনারা যদি দেন সেভাবে কাজ শুরু করুন। যাই হোক, সেটা সংক্ষেপ করে বলছি, যেহেতু বক্তব্য আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তৃতা ও সভাপতি সাহেবের বক্তৃতার পর শেষ হয়ে যাবে। তো যাই হোক, সেটা তখন সরকার দিয়ে দিল। প্রফেসর ইউনূস এটা বাস্তবায়ন করে আমাদের উত্তরাঞ্চলের যে গ্রেটার রংপুর এবং দিনাজপুর জেলায় এই 1500 ডিপটিবল স্থাপন করে কৃষিতে একটা নতুন বিপ্লব সাধন করবে। আজকে আপনার আমাদের এখানে যারা কৃষিবিদ বড় ভাই আছেন, আরো অনেকেই আছেন, থাকতে পারেন আপনাদের মধ্যে, আমরা কিন্তু সবসময় জানছি বাংলাদেশের গ্রেইন ক্রপগুলোর প্রধান হলো আমাদের ধান বা চাল। সেকেন্ড গ্রেইন ক্রপ কি ছিল বলা হয়েছে, এটা হুইট বা গম। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের সেকেন্ড গ্রেইন ক্রপ আর হুইটে নাই, আমাদের সেকেন্ড গ্রেইন ক্রপ হয়ে গেছে ভুট্টা। এই ভুট্টাটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এইটা একটা বিরাট মজার ইতিহাস। এই যে প্রফেসর ইউনূস এইগুলো শুরু করে আমাদের বললো যে তোমরা নতুন, তখন কেবল থাইল্যান্ড থেকে স্পেসিফিক 11 জাতের বীজ আসলো। আমার এই সামনে বসে আছে গ্রামীণ ব্যাংকের সাবেক জিএম রেজানুর রহমান, উনি তখন সেই প্রধান ছিলেন, বীজের দায়িত্বে ছিলেন। ওনাকে আমরা বললাম যে আপনি আনেন, যোগাযোগ করেন। এই আমরা প্রথম বাংলাদেশে এই হাইব্রিড ভুট্টা চাষ শুরু করলাম, এইটা বাংলাদেশের প্রথম। বিএডিসিও তখন সামান্য আকারে শুরু করেছিল বগুড়ার একটা ইয়েতে। এই তো একটা সারা বাংলাদেশের জোয়ার সৃষ্টি হয়ে গেল ভুট্টা চাষ। এখন দেখবেন বাংলাদেশের প্রায় সব জায়গায় ভুট্টা হচ্ছে। কিন্তু প্রফেসর ইউনূসকে এই যে আমরা 12 সালে একটা বই দিয়েছি যে গ্রামীণ ব্যাংকের সমালোচকদের কিছু প্রশ্ন এবং প্রকৃত তথ্য, আমাদের সাংবাদিক বন্ধুরা প্রশ্নবাণে জর্জরিত করে ফেলতেন যে আপনি কি করছেন, প্রফেসর কি করছে, কোনোটাই তো করেন। এরকম আমি বলে যাই, প্রফেসর ইউনূস কি করে নাই আপনারা আমাকে একসময় বলেন তো যে এই সাইটটা তো প্রফেসর ইউনূস করে নাই, এরকম একটা সাইট আমাকে বলেন, আজকেও যদি বলেন আমি সেটারও জবাব দিয়ে যেতে পারবো। আমি মনে করি ওই যে বলছিলেন না 35 বছরের সহকর্মী, হ্যাঁ আমি এই কারণে এটা দিতে পারবো, কারণ আমার আন্তরিকতা আছে। আমি দেখেছি
ওনার দক্ষতাকে দেখেছি, দক্ষতা কিভাবে বিকাশ করতে হয় সেটা আমি দেখেছি। দেখার কারণে হয়েছে আজকে আমাদের এই দেশে দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ যাকে সম্মানিত করেন কেউ তাকে ফিরিয়ে রাখতে পারে না, আর আল্লাহ যাকে লানত দেন কেউ তাকে ফিরিয়ে রাখতে পারে না। আজকে দেখেন কে লানত নিয়ে পালিয়ে চলে গেছে আর কে এখন সম্মানিত হয়ে গেছে। তো আমি অনেকটাই আজকের সেমিনারের প্রাসঙ্গিকতা অনেক বাইরে, কিন্তু সীমাবদ্ধতার মধ্যে যতটুকু পেরেছি এই দক্ষতার বিষয়ে কথা বলতে চেষ্টা করেছি। ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের মান্নান ভাই দক্ষতা উন্নয়নের জন্য যে বইটা আপনাদের দিচ্ছে, আমি এই জন্যই আরো শ্বাস পেয়েছি। আপনাদের প্রত্যেকের হাতে কিন্তু বই গেছে, আমাদের সাংবাদিক বন্ধুদের কাছেও বই গিয়েছে এই সেমিনারের বিষয়বস্তুর উপরে। আপনারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ, দক্ষতা উন্নয়ন এবং এই সংকট এবং সমাধান। ওই যে সংকটটার কথা একটু বলা হয়নি, সংকটটা কি? সংকটটার কথা একটু বলে যাই। সংকটটা কি? সংকটটা হলো যে বাধা দেওয়া। আপনি যে কোনো ভালো কাজ করতে যান দেখবেন 10 জন এসে বাধা। আপনি একটা খারাপ কাজ করতে যান দেখবেন আপনার সহযোগীর কোনো অভাব হবে না। আজ থেকে 31 বছর আগে প্রফেসর ইউনূস বুয়েটের সমাবর্তনে একটা ভাষণ দিয়েছিলেন 1993 সালে। এই যে বইটা, এটা বই আকারে প্রকাশ আছে, উনি একটা বক্তৃতা সেখানে পাঠ করেছিলেন। কি বলেছিলেন? পথের বাধা সরিয়ে দিন, মানুষকে এগোতে দিন। অর্থাৎ আমরা যেখানেই যাই একটা বাধার সৃষ্টি হয়। উনি বলছেন, আজকে কবে বলছেন? আজ থেকে প্রায় 31 বছর আগে। এটা কি এখনো আছে না? কি বলে আছে না? আমাদের সব যেটা ভালো কাজ করতে গেলে দেখবেন আপনার পিছনে লুক লেগে গেছে। উনি এই কথাটা আমরা এখন যা চিন্তা করি, উনি কিন্তু 30 বছর আগে সেই চিন্তা উনি করে রাখতেন এবং সেটা বলছিলেন, এখনো সেটা বর্তমান। উনি কি করতেন, উনি কি করতে চাইছেন দেখেন। উনার উপর 11 সাল থেকে একটা নির্যাতনের স্ট্রিম রুলার চলেছিল এবং সেটা এমন হয়েছিল যে 4 তারিখে যদি প্যারিস অলিম্পিক থেকে উনি ঢাকায় আসবেন, হাজির হবেন, দুদকের কেসে ওনাকে নির্ধারিত করা আছে, ওনাকে রায় দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে ঢুকানো হবে। এটা পরিষ্কার, প্রায় সবাই জানে, আপনারাও জানেন। কিন্তু আল্লাহ সেটা চায়নি, সেটা হয়নি। যারা করতে চেয়েছিল তারাই উৎখাত হয়ে গেছে। তো এখন সংকটটা বলি, উনি বারবার চেষ্টা করেছে আমাদের। উনি একটা, আপনারা হয়তো শুনে খুশি হবেন, বাংলাদেশের অন্যতম বড় একটা মেডিকেল কলেজ করার জন্য উত্তরাতে দিয়াবাড়িতে উনি 26 বিঘা জমির উপর একটা বিখ্যাত মেডিকেল কলেজ করার চেষ্টা করা হয়েছে, দেয়নি। ওই যে পথের বাধা, শেষে মোটামুটি একটু কিছু করা যায় যাতে করতে পারে, সেজন্য একটা গ্রামীণ কলেজিয়ান নার্সিং কলেজ একটা করেছে এবং সেই কলেজিয়ান নার্সিং কলেজ থেকে যারা বের হচ্ছে সেগুলো কিন্তু একেবারেই গ্রামের দরিদ্র মহিলাদের সন্তান। সেই মেয়েরা সেখান থেকে বের হয়ে এখন কিন্তু ইউরোপ আমেরিকাতে তারা বিভিন্ন হাসপাতালে চাকরি করতেছে একেবারে, এবং তাদের কোনো ওই যে দালালি দিতে হচ্ছে না, কোনো টাকা দিতে হচ্ছে না। জাপানের একটা প্রতিষ্ঠান বলছে, প্রফেসর ইউনূসকে বলতেছে যে হ্যাঁ তোমরা, আমাদের তো দক্ষ জনশক্তির দরকার, তোমরা এটা করো, চালু করো। কথাবার্তা সব ঠিক আছে, সরকারের কাছে অনুমোদন চাইছে, সরকার বলে না, দিব না, দেয়নি, হয়নি। জার্মানির প্রতিষ্ঠান চেয়েছে যে আমরা সম্পূর্ণ বিনিয়োগ করব, বিনিয়োগ করে আমরা এখানে প্রতিষ্ঠান গড়ে তুলব, এখান থেকে দক্ষ জনশক্তি সৃষ্টি করব, সৃষ্টি করে আমাদের চাহিদা আছে আমরা নিয়ে যাব, আগাইতে দেওয়া হয়নি। পথের বাধা, যত পথের বাধা দিয়ে রাখা। যে একটা মিটিং, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমরা সেটা বাংলাদেশে করতে চাই।
সরকারকে প্রস্তাব দিচ্ছে এবং এই সরকার এবং সেখানে বলছে যে ওই মিটিংয়ে প্রফেসর ইউনূস আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। সরকার বলছে যে না, অনুষ্ঠান ঠিকই হবে কিন্তু প্রফেসর ইউনূসকে রাখা যাবে। আরে ভাই, কি সমস্যা কি? অথচ সেই অনুষ্ঠানটা তখন সৌদি প্রিন্স রাগ করে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মালয়েশিয়াতে এই অনুষ্ঠানটা করেছে এবং সেই বিনিয়োগগুলো মালয়েশিয়ান গভর্নমেন্ট পেয়ে গেছে। সেদিন যদি 2011-12 সালে যদি এই অনুষ্ঠানটা বাংলাদেশে অনুষ্ঠিত হইতে পারত, তাহলে টোটাল যে আমাদের মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করত, বাংলাদেশের উপকৃত হতো, বাংলাদেশের ছেলে মেয়েদের চাকরির সুব্যবস্থা হতো। এক কথায় সেটা নাকচ করে দিয়েছে। না, প্রফেসর ইউনূস থাকলে এটা হবে। শেষে ক্রাউন প্রিন্স সেটা সরাই নিয়ে গিয়েছে। এই যে সংকটগুলোর কথা, এই যে এই ধরনের সংকট ছিল এবং এখনো সংকট হয়তো থাকবে। আজকে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে প্রমাণ করেছি, আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যাকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করছি। আজকে এখানে উপস্থিতি হয়তো আরো বাড়তে পারত, আমাদের তরুণ সহযোদ্ধারা আসতে পারত, কিন্তু আসতে পারে নাই, সবাই ব্যস্ত হয়ে গেছে ওইদিকে। তো যাই হোক, ভবিষ্যতে আমরা আমাদের সকল বাধাকে, সকল পথের বাধাকে অতিক্রম করে একটা সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।